তো অঙ্কটা কি বলছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। মানে 2টাকাতে 15টা লজেন্স পাওয়া যায়, এরকম কিছু লজেন্স কিনেছে। কিছু মানে কি, অনেকটা লজেন্স কিনেছে, এক পেটি হতে পারে বা এক এক জার হতে পারে, কিন্তু 2টাকায় 15টা পাওয়া যায়, এই হিসাব করে লজেন্স পাওয়া যায় এরকম এক ব্যক্তি কিনে এনেছে। তিনি অর্ধেক অর্ধেক মানে লজেন্সটার অর্ধেক, এই জায়গাটা কিন্তু অনেক স্টুডেন্টের গুলিয়ে যায়, ভালো করে বুঝবি। তিনি অর্ধেক টাকা না, মানে অর্ধেকটা লজেন্স টাকায় 5টা করে কিনেছিল, এটা ভালো করে বুঝবি, ঠিক আছে। তিনি কিন্তু মোটেও অর্ধেক অর্ধেক লজেন্স কিন্তু কেনেনি। তিনি কি করেছিল, অর্ধেক লজেন্স মানে যে কটা লজেন্স রয়েছে তার অর্ধেক, যদি 100টা লজেন্স হয় তার অর্ধেক মানে 50টা লজেন্স টাকায় 5টা করে বিক্রি করতো। বুঝা গেল? মানে 1 টাকা করে কেউ আসলে যে দাদা 1 টাকা করে কটা দেবেন, তো 1 টাকায় 5টা দিত, এরকম হিসেবে সে বিক্রি করতো। আর বাকি যে আরো 50টা রয়েছে বা অর্ধেক রয়েছে সেটাকে টাকায় 10টা করে বিক্রি করতো। বোঝাতে পারলাম? আরেকবার রিপিট দিচ্ছি, অঙ্ক বুঝতে না পারলে কিন্তু অনেক প্রবলেম হবে। 2 টাকা করে 15টা লজেন্স কিন্তু কিনে এনেছিল, ঠিক আছে। 2 টাকা করে 15টা লজেন্স পাওয়া যায়, এরকম কিন্তু লজেন্স অনেকটা কিনে এনেছিল, ঠিক আছে। এবং সে কি করছে, অর্ধেক লজেন্স, যদি 100টা লজেন্স কেনে তার অর্ধেক মানে 50টা কিন্তু 5 টাকা করে, মানে 5টা দিয়ে দিচ্ছে 1 টাকা করে, আর বাকি আরো 50টা যেটা, সেটা কি করছে 1 টাকায় 10টা করে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ওর হিসেব। অঙ্কটা বোঝা গেল? প্রশ্ন করেছে তার শতকরা লাভ হবে না ক্ষতি হবে, যদি এরকম ভাবে সে বিক্রি করে তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে, সেটা আমাকে জানতে হবে। তো অঙ্কের মধ্যে আমরা আসছি, দেখ কি বলছে। ধরে নিই সে এক্সট্রা লজেন্স কিনেছিল, মানে কটা লজেন্স কিনেছিল আমি জানি না, 100টাও হতে পারে, 200টা, 400টা, 600টা, এক বয়াম, এক জার, যা কিছু হতে পারে। তো আমরা ধরে নিলাম যে সে এক্সট্রা লজেন্স কিনেছিল। সে কি করছে, 15টা লজেন্স বিক্রি করছে 15টা লজেন্স কিন্তু কিনে এনেছে 2 টাকায়। মন দিয়ে বুঝবি, 15টা লজেন্স কিন্তু কিনে এনেছে 2 টাকা, মানে 15টা লজেন্সের দাম 2 টাকা। একটার কত আর এক্স এর কত ঐকিক নিয়ম করে কিন্তু বের করেছি। তাহলে এক্সট্রা লজেন্স আমি যদি কিনে আনি, তাহলে সেইটা কত টাকায় কিনে এনেছি, 2x/15। বুঝে গেল? মানে আমি কিন্তু কিনে এনেছি, আমি দোকানে আনলাম কিন্তু, ঠিক আছে। এক্সট্রা লজেন্স পুরো কিনে 2x/15 টাকা দিয়ে কিনে আনলাম। এবার আমার বেচার পালা, আমি বেচবো। আমি এবার কিভাবে বেচবো বলছে, প্রথম স্ট্রাকচারে বলছে 5টি লজেন্স আমি 1 টাকা করে বেচবো। 5টা লজেন্স কি করব, 1 টাকা করে বেচে দিলাম। ঐকিক নিয়ম অনুযায়ী একে কত আর x/2 তে কত। এবার প্রশ্ন হচ্ছে, স্যার x/2 কোথায় থেকে পেলেন? x/2 মানে হচ্ছে অর্ধেক লজেন্স আমি বিক্রি করেছি। প্রথমেই কিন্তু আমি যখন অঙ্ক পড়াচ্ছিলাম তখনই কিন্তু ওখানে লেখা ছিল অর্ধেক। সে কিন্তু 1 টাকায় 5টা লজেন্স বিক্রি করেছিল, অর্ধেক লজেন্স। আর যখন আরো অর্ধেক ছিল তখন সে বিক্রি করেছিল 1 টাকায় 10টা করে। অঙ্ক কিন্তু ভালো করে পড়বি, লেখা আছে অঙ্কের বইয়ে। তাহলে আমরা কি করলাম, 5টা লজেন্সের দাম 1 টাকা, একটা লজেন্সের দাম 1/5 টাকা, আর x/2 লজেন্সের দাম গুণ করে দিয়েছি। ভালো করে এই জায়গাটা দেখবি গুণ কিভাবে করা হয়েছে, x/10 এটা গুণ করা হয়েছে। তাহলে এই টাকায় প্রথমে বিক্রি করছে। অর্ধেক আরো লজেন্স আমার কাছে বেঁচে রয়েছে, সেই অর্ধেক বেঁচে থাকা লজেন্স আমি এবার কি করছি, আমি এবার করছি হচ্ছে 10টি লজেন্স 1 টাকা করে বিক্রি করছি। বোঝা গেল? এবার আমি কি করছি, 1 টাকায় 10টা করে দিয়ে দিচ্ছি। তখন আমার আরো যে বাকি লজেন্স গুলো পড়ে থাকবে যে জারি, সেটা আমি কত টাকায় বিক্রি করব, x/20 টাকায়। তাহলে প্রথম অর্ধেক লজেন্স বিক্রি করে দিয়েছি x/10 টাকায়। এখন বাকি অর্ধেক লজেন্স আমি বিক্রি করে দিচ্ছি x/20 টাকায়। তার মানে আমি বিক্রি করে মোট কত টাকা পাবো যোগ করতে হবে। তাহলে বিক্রি করে যে টাকাটা পাবো সেই টাকাটা আমি দেখ এখানে যোগ করেছি। প্রথমটা অর্ধেক আর দ্বিতীয়টার অর্ধেক বিক্রয় মূল্য যোগ করে এসেছে 3x/20। বোঝা গেল? প্রথমটা আর প্রথম বিক্রি করে আমি পেয়েছি x/10, দ্বিতীয়বার বিক্রি করে আমি পেয়েছি x/20।
সেটাকে লসাগু করে কিন্তু করা হয়েছে। আমি কিন্তু লসাগু গুলো বলছি না, নিজেরা দেখে নিবি, ঠিক আছে? লসাগু বলতে গেলে অনেক টাইম যাবে। এবার হচ্ছে স্যার লাভ হবে না ক্ষতি হবে আপনি কি করে বুঝলেন? আপনার তো এখানে লেখা আছে লাভ, আপনি বুঝলেন কি করে যে লাভ? আচ্ছা, বোঝার উপায় আমি একবারই বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, তোকে চেক করতে হবে রাফে যে ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য বড়। তো আমি যেহেতু চেক করা হয়ে গেছে তাই আমি এখানে অঙ্কে লিখেছি। তাই সবসময় সব অঙ্কে ভাবিস না যে স্যার সব অঙ্কে লাভ হয়, সব অঙ্কে লাভ হয় না, তোকে চেক করতে হবে। এবার স্যার চেক আমি করবোটা কি করে? তো যারা এখনো বুঝতে পারছিস না তাদের বলে দিই, এই যে মোট যে বিক্রয় মূল্যটা এটা, আর আমি হচ্ছে কিনেছি কোন টাকা দিয়ে, ওপরে যে ছিল 2x/15, এই টাকা দিয়ে তো আমি লজেন্স কিনে এনেছিলাম। হোলসেল যেখানে মানে হোলসেলার যেখানে, সেখান থেকে আমি এক জার মানে এক বয়েম বা এক জার আমি লজেন্স কিনে এনেছিলাম এই টাকাটার দিয়ে। এই টাকা দিয়ে আমার কেনা, আর এই টাকাটা আমার বিক্রি করছি। তাই আমি কি করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। তাই করেছি, দেখ, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করেছি। তাহলে লাভ হয়েছে কত? x/60 টাকা। এবার প্রশ্নে চেয়েছে শতকরার হিসেব করতে হবে। আচ্ছা, তো শতকরার হিসেব তোদেরকে বারবার বলেছি সবসময় ক্রয় মূল্যের ওপর করতে হয়। তাহলে শতকরার হিসেব যদি ক্রয় মূল্যের ওপর করি, তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি। দেখ, তাহলে ক্রয় মূল্য আমার কি ছিল? ক্রয় মূল্য ছিল আমার 2x/15, ঠিক আছে? 2x/15 হচ্ছে আমার ক্রয় মূল্য ছিল। এই ক্রয় মূল্যতে লাভ হচ্ছে কত? x/60 টাকা। একে কত লাভ হয়? আমি ভালো করে লক্ষ্য করে দেখ, ভাগ না করে গুণে উল্টে দিয়েছি। সবাই কিন্তু এই জায়গাটা কনসেন্ট্রেট করবি যে স্যার এখানে ভাগ কোথায়, ঐকিক নিয়মে তো বাই করতে হয়। আমি বাই করিনি। অ্যাকচুয়ালি অঙ্কটা কেমন হতো বলতো? x/60 হতো, তারপরে বাই দিয়ে আবার 2x/15 হতো। কিন্তু আমি এই স্ট্রাকচারে এটাকে লিখিনি। আমি কি করেছি, এই যে নিচে যে জিনিসটা এটাকে আমি উল্টে দিয়েছি, 2x/15টাকে 15/2x করে দিয়েছি। বোঝা গেল? এবং 100তে কত? 100 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে সমাধান করে দেখবি x কেটে যাচ্ছে, 4×15 হচ্ছে 60, আর 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে হবে 25। তাহলে ওপরে দাঁড়াচ্ছে 25 আর নিচে থাকছে এই দুইটা। বুঝা গেল? এই যে এখানে যে দুইটা ছিল এই দুইটা নিচে আছে। তাই 25কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12.5%। তাহলে 13 দাগের অঙ্ক কমপ্লিট। বোঝা গেল? খুবই সিম্পল অঙ্ক ছিল, পরীক্ষা খুবই আসে। নেক্সট 14 দাগেরটা যাবো। 14 দাগেরটা ভালো করে পড়। 14 দাগেরটা সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখবি, কারণ এরকম টাইপের অঙ্ক মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি অনেক অঙ্ক এরকম দেবো। অঙ্ক কি বলছে দেখ, আফসার চাচা দুটো কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। বোঝা গেল? আফসার চাচাকে ভাব আমি, ঠিক আছে? পার্থ স্যার আফসার চাচা। তো আফসার চাচা হচ্ছে মানে আমি দুটো কাঠের চেয়ার তৈরি করেছি এবং প্রত্যেকটা চেয়ারের কিন্তু ধার্য মূল্য ঠিক করলাম 1250 টাকা। তাহলে স্যার ধার্য মূল্য মানে কি? ধার্য মূল্য মানে তোদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, মানে কোনো যদি খদ্দের ভাব আমার দোকানে যদি আসে, তাহলে তারা তো প্রথমে জিজ্ঞেস করবে যে যে চেয়ার গুলো কত করে। তখন আমি যে দামটা বলবো সেই দামটাকেই বলা হচ্ছে ধার্য মূল্য। বোঝা গেল? ভাব আমার কাছে আসলো, আমার দোকানে, আমার ফার্নিচারের দোকান, আমি চেয়ার বানিয়েছি, তো আমাকে কেউ জিজ্ঞেস করলো যে দাদা এই চেয়ার গুলো কত করে, তো আমি তাকে কি বলবো যে চেয়ার গুলোর দাম হচ্ছে 1250 টাকা করে। বোঝা গেল? তাহলে 1250 টাকা হচ্ছে এক একটা চেয়ারের দাম, মানে ধার্য মূল্য। বলছে তিনি মানে হচ্ছে আমি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলাম। মানে আমি কি করলাম, কেউ যদি দাম বলে সেই দামেই যে নেবে তার তো কোনো মানে হয় না, তাকে তো ছাড় দিতে হয়। ও আমায় বলবে যে দাদা চেয়ারের দাম 1250, কিন্তু একটু তো ছাড় দিন। তো তখন আমি তাকে কত ছাড় দেবো? 8% ছাড় দেবো। 8% মানে কি? 100 টাকায় 8 টাকা ছাড়বো। বোঝা গেল? এইভাবে আমি ওকে ছাড় দেবো, এবং ছাড় দেওয়ার পরও দেখা যাচ্ছে যে আমার কিন্তু 15% লাভ হচ্ছে। বুঝা গেল? আমি ছাড় দিচ্ছি তবুও আমার 15% লাভ হচ্ছে। আর যে দ্বিতীয় চেয়ারটা রয়েছে সেই দ্বিতীয় চেয়ারটাকে আমি কি করছি, 1120 টাকায় বিক্রি করে দিচ্ছি। বুঝা গেল? 1120 টাকায়। এটা কিন্তু প্রথম চেয়ার ছিল যেটা 8% আর 15% লাভ করছে, এটা প্রথম চেয়ার। আর দ্বিতীয় চেয়ারে কি কোনো পার্সেন্ট না, আমি ডাইরেক্ট 1120 টাকা বলে দিচ্ছি যে দ্বিতীয় চেয়ারটা নিলে 1120 টাকা দিতে হবে।
বোঝা গেল? তাহলে চেয়ারটা কিন্তু আমি বানাচ্ছি দেখ 1250 টাকায়, আর আমি কিন্তু দ্বিতীয় চেয়ারটাকে বিক্রি করছি 1120 টাকায়, তাহলে ক্ষতি তো হচ্ছেই। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চেয়ারে কিন্তু আমার ক্ষতি হচ্ছে, মন দিয়ে কিন্তু সবাই শুনবি, আর প্রথম চেয়ারে কিন্তু আমার লাভ হচ্ছে। তাহলে লাভ আর ক্ষতি টোটাল অ্যামাউন্টে কি আসবে সেটা আমাকে বের করতে হবে। বুঝা গেল? শতকরা লাভ কত অঙ্কে বলে দিয়েছে, দেখ শতকরা লাভ কত। বুঝা গেল? মানে প্রথম চেয়ারটা কিন্তু লাভে বিক্রি করেছে, আর দ্বিতীয় চেয়ারটা কিন্তু ক্ষতিতে বিক্রি করেছে, তাতেও কিন্তু আমার মোট লাভ হচ্ছে কত সেটা আমাকে বের করতে হবে। বোঝা গেল? তো অঙ্কে আমরা আসছি, অঙ্কটা কি বলছে দেখ। প্রথমে আসছে হচ্ছে 8% ছাড়। প্রথমে কি বলেছিল, প্রথম চেয়ারটা, মন দিয়ে শুনবি, প্রথম চেয়ার কিন্তু হিসেব হচ্ছে, প্রথম চেয়ারে 8% ছাড় দেওয়া হচ্ছে। তার মানে কি, ধার্য মূল্য যদি 100 টাকা কোনো জিনিসের থাকে তাহলে তাকে আমি বিক্রি করব 92 টাকা, প্রথম চেয়ারটা। কিন্তু চেয়ারটার দাম তো 100 টাকা না, চেয়ারটার দাম হচ্ছে 1250 টাকা। তাহলে তাকে আমি কত টাকায় বিক্রি করব? ঐকিক নিয়ম অনুসারে 1150 টাকায় আমি বিক্রি করব। বুঝা গেল? ছাড় দেওয়ার পর তাতে আমার কি হচ্ছে, 15% আবার লাভ হচ্ছে। তাহলে 15% যদি লাভ হয় তাহলে লাভের হিসেবটা কি হবে? বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমি চেয়ারটাকে তো 1150 টাকায় বিক্রি করেছি, যে ওপরের লাইনে যেটা করেছি, আমি তো তাকে 1150 টাকায় বিক্রি করেছি। তাহলে তার কেনা দাম কত? কেনা দাম বেরোচ্ছে হচ্ছে 1000 টাকা। বুঝা গেল? এটার দাম হচ্ছে কেনা দাম, যে টাকায় চেয়ার কেনা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, চেয়ার দুটো তাহলে কি হিসেবে দাঁড়ালো? চেয়ার দুটোর হিসেবে দাঁড়ালো, আমি প্রথম চেয়ারটাকে বিক্রি করছি 1150 টাকায়। বোঝা গেল? আর দ্বিতীয় চেয়ারটাকে বিক্রি করছি 1120 টাকায়। 1150টা সেটা কিন্তু ঐকিক নিয়ম করে এসছে, যেটা কিন্তু আমি ওপরে দেখালাম, এই যে 1150, এই যে, ঠিক আছে, এই জায়গাটা, এটা হচ্ছে 1150। এটা কিন্তু প্রথম চেয়ারের কিন্তু মানে বিক্রয় মূল্য, এটা প্রথম চেয়ার। এবার স্যার তাহলে দ্বিতীয় চেয়ারটা আপনি কোথায় পেলেন? দ্বিতীয় চেয়ারটা পেলাম যেটা অঙ্কের মধ্যে দিয়েছিল, ভালো করে লক্ষ্য করে দেখ, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য দিয়েছিল 1120 টাকা। তাহলে আমি দুটো চেয়ারে কি করব, যোগ করে দেবো, বিক্রয় মূল্য যোগ করে দেবো, দুটো চেয়ারই আমি বিক্রি করেছি, তাহলে টোটাল কত টাকায়? তাহলে দুটো চেয়ার আমি টোটাল বিক্রি করেছি, যোগফল দেখ 2270 টাকায়। ঠিক আছে, প্রথম চেয়ার প্লাস দ্বিতীয় চেয়ার, তাহলে 2270 টাকায় আমি বিক্রি করে দিয়েছি। কিন্তু সেই দুটো চেয়ার আমি যখন বানিয়েছি, আমি তো, আমার চেয়ার তো বানানোতে খরচা কত করে পড়ছে? 1000 করে পড়ছে, কারণ দুটো চেয়ার কিন্তু একই দামে বানানো হয়েছে। তাহলে 1000 টাকার 1000 টাকা করে যদি বানানো হয়, তাহলে দুটো চেয়ারে কিন্তু বানানোর খরচা করেছে 2000 টাকা। তাহলে 2000 টাকা আমি বানিয়েছি, আর 2270 টাকায় আমি বিক্রি করেছি। তাহলে লাভ কত হচ্ছে? হিসেব তো একদম সোজা, 270 টাকা বিয়োগ করতে হবে। লাভ মানে কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বিয়োগ করি, তাহলে পরের পাতায় দেখ, বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য এখানে বিয়োগ করে দিয়েছি, তাহলে আমার কি বেরিয়েছে? 270 টাকা বেরিয়েছে, কারণ হেভি সিম্পল, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিয়েছি, তাই 270 টাকা। এবার 270 টাকা কার ওপর নির্ভর করে? ক্রয় মূল্যের ওপর। তাহলে চেয়ারটার ক্রয় মূল্য কত ছিল? 2000 টাকা, কারণ দুটো চেয়ার 1000 করে বানিয়েছি, তাই 2000 টাকা। তাহলে 2000 টাকায় লাভ হচ্ছে 270 টাকা। একে কত, 100তে কত? ঐকিক নিয়ম করে বেরোবে হচ্ছে 13.5%। বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু বারবার বলছি, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। প্রশ্ন বিচিত্রায় দেখবি অনেকবার 15 আগেরটায় আয়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। 15, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য, একটা বিশেষ ধরনের কলম, ঠিক আছে, তার ট্যাগ প্রাইস বা ধার্য মূল্য যেটা, সেটা কিন্তু ঠিক করা আছে 36 টাকা 50 পয়সা। বুঝা গেল? মানে একটা পেন 36 টাকা 50 পয়সা তার ধার্য মূল্য। মানে কোনো গ্রাহক যদি আসে আমার কাছে পেন কিনতে, তাকে আমি বলবো 36 টাকা 50 পয়সা এই পেনটার দাম। রফিক চাচা কি করলো, শুভমকে ওই পেনটা 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে দিল। তাহলে প্রথমে কি, পেনটা কিন্তু আমি 36 টাকা 50 পয়সায় বিক্রি করার কথা, ঠিক আছে, কিন্তু আমি সেটাকে ছাড় দিলাম, ক টাকা ছাড় দিলাম? 2 টাকা 90 পয়সা ছাড় দিলাম।
তারপর আমি বিক্রি করে দিলাম যে নিয়ে যা, 2 টাকা 90 পয়সা কম দিয়ে নিয়ে যা। বুঝে গেল? পয়সার হিসেব কিন্তু যাতে জটিল না হয় তাই পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করে দেখবি। তাতে তার কত পার্সেন্ট লাভ হয়েছে? 12% লাভ হয়েছে। বুঝে গেল? মানে ছাড় দিয়েও কিন্তু লাভ হচ্ছে। যদি তিনি সেরকম আর একটা পেন যদি মিতাকে 34.50 টাকায় বিক্রি করে দেয়, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত? বোঝা গেল? মানে দুটো পেন আছে, একই টাইপের পেন, একই লেখা পড়ে, একই ডিজাইন, একই। তো প্রথম পেনটা কিন্তু আমি শুভমকে দিচ্ছি। শুভমকে কত টাকা দিয়ে দিচ্ছি? 2.90 টাকা ছাড় দিয়ে দিচ্ছি। মানে সে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে নিয়ে নিল, যে দিয়ে দিলাম তোকে, এবং তাতে আমার 12% লাভ হলো। আবার আরেকজন রয়েছে যার নাম হচ্ছে মিতা, তাকে আমি 34.50 টাকায় আমি দিয়ে দিলাম যে এই টাকায় নিয়ে যা। তাহলে বলছে যে দ্বিতীয় পেনটা থেকে কত পার্সেন্ট লাভ হলো, ঠিক আছে, শতকরা কত লাভ হলো সেটা বের করতে বলেছে। তাহলে অঙ্ক বুঝিয়ে দিলাম। অঙ্কের এবার স্ট্রাকচারটা বোঝানোর পর এবার অঙ্ক কি করবো দেখ। প্রথম পেনের বিক্রয় মূল্য, প্রথম পেনটা আমি তাহলে কত টাকায় বিক্রি করেছি? 2.90 টাকা, ঠিক আছে। 2.90 টাকা, সেটা ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়া মানে কি? বিয়োগ করা। ভাব 100, আমি কোনো দোকানে গেলাম একটা জুতো কিনতে, সেই দোকানদার আমি জিজ্ঞেস করলাম যে দাদা এই জুতোটার দাম কত? বললো 100 টাকা। তখন আমি বললাম ঠিক আছে, এত টাকা দাম নেবো না, থাক। তখন দোকানদার কি বলবে? ঠিক আছে আপনি 20 টাকা কম দিন। ওই যে 20 টাকা যে কম দিন মানে কি? 20 টাকা ছাড়। এখানেও তাই, পেনটার কিন্তু অরিজিনাল দাম হচ্ছে 36 টাকা 50 পয়সা, কিন্তু দোকানদার বলছে যে তুমি 2 টাকা 90 পয়সা কম দাও। তার মানে কি? এটা ছাড়। বোঝা গেল? আর ছাড় মানে বিয়োগ করতে হবে। তাহলে প্রথম পেনটাকে কিন্তু বিক্রি করছি কত টাকা দিয়ে? 33.60 টাকা দিয়ে। তাহলে প্রথম পেনটা কিন্তু আমি এত টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছি। 12% লাভ হচ্ছে। পার্সেন্টের হিসেব সবসময় ঐকিক নিয়মে করে, আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু ঐকিক নিয়মে চালিয়েছি। তো 12% লাভ মানে কি? 12% লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য যদি 112 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, কারণ 12% লাভ হচ্ছে। আর আমি এখানে হিসেব করছি প্রথমে কাকে দিয়ে? বিক্রয় মূল্যকে দিয়ে, ঠিক আছে। তো 1 টাকায় কত আর 33.60 টাকায় কত? কারণ আমার 33.60 কিন্তু বিক্রির দাম। তাহলে বিক্রির দাম যদি এত হয়, তাহলে দোকানদারটা কত টাকা দিয়ে কিনেছিল? 30 টাকা দিয়ে কিনেছিল দোকানদারটা। হোলসেলারের কাছ থেকে সে কিন্তু ওই পেনটা 30 টাকা দিয়ে কিনে এনেছিল। বোঝা গেল? এইটুকু কিন্তু বোঝার জিনিস আছে, ভালো করে বুঝবি। পেনটার কিন্তু আমি হোলসেলারের কাছ থেকে 30 টাকা দিয়ে কিনে এনেছি। কেউ যদি আমায় জিজ্ঞেস করে দাদা পেনটার দাম কত, তাকে আমি 36.50 পয়সা বলবো। আর যখন সে সত্যি কিনবে তখন তাকে আমি 33.60 টাকায় বিক্রি করব। বোঝা গেল? 30 টাকার পেন কেউ জিজ্ঞেস করলে তাকে 36.50 বলবো, আর তাকে বিক্রি করবো 33.60 টাকায়। বোঝা গেল? এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই কিন্তু হয়, এইভাবেই কিন্তু দোকানদার জিনিস তো সেল দেয়। এই যে অনেকে বলে না চৈত্র সেল, এই যে যেমন চলে গেল চৈত্র মাসে সেল, এটাতে কিন্তু কোনো সেল মেল নেই, সব ধোকা। বুঝলি? এগুলো স্যার কেন, কিসের ধোকা? কম দামেই তো দিচ্ছে। কম দামে কিছুই দিচ্ছে না। কোনোদিনও কোনো দোকানদার নিজের লস করে কোনো জিনিস দেবে না, ঠিক আছে। সেল কেন? কারণ ও যে টাকা দিয়ে কিনেছে সেই টাকাটার একটা ফিক্স প্রাইস বা একটা এমনি নর্মাল প্রাইস বলে দেয়, ঠিক আছে। ভাব আমি আমার জামা কাপড়ের গার্মেন্টস এর দোকান, ঠিক আছে। আমি একটা জামা শুধুমাত্র কিন্তু 100 টাকা দিয়ে কিনে এনেছি, কিন্তু যখন কোনো খদ্দের আমাকে জিজ্ঞেস করবে দাদা জামাটার দাম কত, তখন আমি তাকে 300 টাকা বলবো। বোঝা গেল? 100 টাকা দিয়ে আমি কিনেছি আর খদ্দেরকে আমি 300 বলবো, কিন্তু খদ্দের তো নেবে না। আর না দাদা এত বেশি দাম আমি নেবো না, তখন তাকে আমাকে কি করতে হবে? বার্গেনিং করতে হবে। ঠিক আছে আপনি 50 টাকা কম দিন, মানে 250 টাকা। তাহলে ভাব আমার 100 টাকার জিনিস 300 টাকা বলেছি আর 250 টাকায় বিক্রি করছি, তবুও তো আমার 150 টাকা লাভ। ভাব আমি 100 টাকা দিয়ে কিনেছি আর আমি 250 টাকায় বিক্রি করছি, তাতেও আমার 150 টাকা লাভ। বোঝা গেল? এইভাবে বার্গেনিং হয়। বোঝা গেল? বড় বড় মার্কেটে, প্ল্যানেট বল, ধর্মতলা বল, বড় বাজার বল, যেখানেই বল, ওরা কিন্তু হাই লেভেলের রেঞ্জ বলে তোকে এইভাবে কম কম করে নিয়ে আসতে হয়। বোঝা গেল? যাতে ওরা দিতে পারে। তো যাই হোক, তো 30 টাকার পেন মানে 30 টাকা দিয়ে হোলসেলারের কাছ থেকে এনেছিল ওই দোকানদারটা, এবং সেই পেনটা কাকে দিয়েছে? শুভমকে দিয়ে দিয়েছে হচ্ছে 33.60 টাকা দিয়ে দিয়েছে। এবার চলে আসছে দ্বিতীয় পেন, যেটা মিতাকে দিয়েছে।
তো মিতাকে দেওয়া পেনটা কি করছে, মিতাকে তো 34.50 টাকায় বিক্রি করে দিয়েছে, কারণ অঙ্কের মধ্যে বলেই দিয়েছে যে মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন। কিন্তু দোকানদার কত টাকা দিয়ে কিনেছিল? 30 টাকা দিয়ে কিনেছিল, কারণ সে তো সব পেন 30 টাকা দিয়ে কিনে এনেছিল। তাহলে কি করব, লাভ তাহলে কি বেরোবে? তাহলে এখানে লাভ বেরোবে হচ্ছে যে 34.50 থেকে 30 টাকা আমি বাদ দিয়ে দেবো, তাহলে দোকানদার 4.5 টাকা লাভ করছে এক একটা পেনে। বুঝে গেল? মানে দ্বিতীয় পেনটায়, প্রথম পেনটা তো লাভ করে ফেলেছে, প্রথম পেনটা তো হিসেব হয়ে গেছে যে মিতাকে যে পেনটা দিচ্ছে সেই পেনটাতে 4.5 টাকা লাভ হচ্ছে। লাভ যেই বেরিয়ে গেল, সবসময় এবার শতকরাতে চলে যাবো। কার ওপর শতকরা হয়? ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কত? 30 টাকা দিয়ে দোকানদার কিনেছিল, 30 টাকায় লাভ হয় 4.5 টাকা। একে কত, 100-তে কত, তাতে কিন্তু অঙ্কটা বেরোবে দেখ 15%। বোঝা গেল? খুবই সিম্পল অঙ্ক, ভালো করে বুঝবি, খুব ভালো অঙ্ক। এরকম টাইপের অঙ্ক কিন্তু অনেক স্কুলে দেয়। তাহলে 15 দাগেরটাও হয়ে গেল। এবার আমরা যাব পরের দাগেরটা, 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্কটা স্টার দিবি, ডবল স্টার দিবি। 16 দাগের অঙ্কটা কিন্তু ভালো করে এবার বুঝবি। এক পুস্তক প্রকাশক মানে পাবলিশার, পাবলিশার মানে নিশ্চয়ই জানিস, ছায়া প্রকাশনী একটা পাবলিশার, প্রান্তিক একটা পাবলিশার, ঠিক আছে, তারপরে তো রায়মার্টিন একটা পাবলিশার, ঠিক আছে, এরকম পাবলিশার এরা কি করে, লেখকের কাছ থেকে লেখাগুলো এনে কি 2000টা বই ছাপার জন্য 3,875 টাকা কাগজ কিনতে খরচা করেছে, 3,315 টাকা ছাপাতে খরচা করেছে, আর 810 টাকা বাঁধানোর জন্য খরচা করেছে। বোঝা গেল? মানে কাগজ কিনতেও খরচা লাগে, ছাপাতেও খরচা লাগে, আর বাঁধাতেও খরচা লাগে। বইটা তো শুধু এমনি ছাপিয়ে দিলাম হয়ে গেল না, বইটা একটা সাজিয়ে গুছিয়ে কিন্তু আমাদের কাছে আসে। বুঝে গেল? তার আগে কিন্তু অনেক কাজ থাকে, যে আমি একটা বই আমার কাছে মেশিন থাকলে আমি ছাপিয়ে দিলাম, এই জেরক্সের মেশিন না যে আমি ছাপিয়ে দিলেই হলো। তো যাই হোক, অনেক ব্যাপার থাকে। তো 2000টা বই তৈরি করতে মোট কত খরচা হয় সেটা আগে বের করতে হবে। তো অঙ্কটা কি বলছে যে 2000 কপির জন্য মোট খরচা হচ্ছে, দেখ আমি সব কটাকে যোগ করে দিয়েছি, টোটাল কিন্তু 8000 টাকা। টোটাল কিন্তু 8000 টাকা 2000টা বই বানাতে খরচা হচ্ছে। তাহলে আমার একটা বই বানাতে কত খরচা পড়বে? আমি যদি 2000টা বই বানাই 8000 টাকা দিয়ে, তাহলে একটা বইয়ের দাম কত হবে? ভাগ করে দিতে হবে। তাহলে একটা বইয়ের দাম দেখ 4 টাকা বেরিয়েছে, ঠিক আছে, একটা বইয়ের দাম কত বেরিয়েছে? 4 টাকা। বুঝে গেল? মানে একটা বই কোনো পাবলিশারে বানাতে 4 টাকা পড়ে। কিন্তু সেই পাবলিশারটা কি করছে? পাবলিশারটা যেটা করছে সেটা দেখ, বলছে যে তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। বুঝে গেল? মানে পুস্তক যে বিক্রেতা রয়েছে, মানে পাবলিশাররা কি করে বলতো, কলেজ স্ট্রিটে গিয়ে ওই পুস্তক বিক্রেতাদের বিক্রি করে, যে আমাদের প্রকাশনীর এই বইটা আমরা ছাপিয়েছি, এবার তোমাদের কাজ হচ্ছে এটা নেওয়া। বুঝে গেল? তো তারা কিন্তু কি করে, এটাকে নিয়ে নেয় বিক্রি করার জন্য কলেজ স্ট্রিটে। তো তারা কিন্তু 20% ছাড় দিচ্ছে এবং তাতেও কিন্তু 20% লাভে বিক্রি করছে। তো 20% ছাড় মানে কি? 20% ছাড় মানে হচ্ছে, মন দিয়ে দেখ তাহলে বুঝে যাবি। 20%, আচ্ছা ছাড়ের গল্প এখানে পরে রয়েছে, আগে লাভেরটা আমি হিসাব করি, ছাড়টা পরে আছে। 20% লাভ মানে আগে কি করব, ছাপানোর জন্য যদি 100 টাকা খরচা হয় তাহলে কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। বুঝে গেল? ছাপানোর জন্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। 1 টাকায় কত, 4 টাকায় কত, কারণ একটা বই তো 4 টাকায় আমি ছাপার খরচা হয়েছে। তাহলে 4 টাকায় যে হিসেব করে এসছে সেটা হচ্ছে 24/5। 24/5 টাকায় কিন্তু বিক্রি করতে পারবো আমি। কাকে? ওই কলেজ স্ট্রিটের লোকগুলোকে, মানে বইয়ের দোকানগুলোতে, ঠিক আছে। তো নেক্সট কি বলছে, আমি 20% ছাড়ে কিন্তু বিক্রি করবো। 20% ছাড়ে মানে কি, 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে 100/80 হবে। আর 24/5, এবার হচ্ছে 24/5 কোথায় থেকে পেলাম, যেটা কিন্তু ওই লাভে যে আমি যেটা বিক্রয় মূল্য পাচ্ছিলাম 24/5, সেটাই কিন্তু এখানে চলে এসছে। সেটাতে ধার্য মূল্য দাঁড়াচ্ছে কত, 6 টাকা। বুঝে গেল? সেটাতে ধার্য মূল্য কত দাঁড়াচ্ছে, 6 টাকা দাঁড়াচ্ছে। তাহলে এটা হচ্ছে পুরোটাই কিন্তু অঙ্ক। এবার বলে স্যার এটা তো শতকরা বের করতে বলেনি। না,
এখানে কিন্তু বের করতে বলেছে যে প্রতিটা বইয়ের ধার্য মূল্য কত। বুঝলে? 17 দাগের অঙ্কটা বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন এবং দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত? দুটো হস্তশিল্প মানে মানে কোনো হাতের জিনিস তিনি তৈরি করেছেন, ভাব কোনো পুতুল বা কোনো ঝুড়ি বা কোনো কিছু তৈরি করেছে এবং তার প্রত্যেকটা কিন্তু বিক্রি করছে 1248 টাকা দিয়ে। বুঝে গেল? 1248 টাকা দিয়ে সে কিন্তু সবকটা বিক্রি করছে। তো 1248 টাকা বিক্রি করেও তিনি প্রথমটিতে কিন্তু 4% লাভ করেছে আর দ্বিতীয়টাতে 4% ক্ষতি করেছে। দুটো জিনিস কিন্তু, প্রথম জিনিসটাতে বিক্রি করে তার 4% লাভ হয়েছে আর দ্বিতীয়টাকে বিক্রি করে তার কিন্তু 4% ক্ষতি হয়েছে। তাহলে তার মোট লাভ হয়েছে না ক্ষতি হয়েছে দুটো বিক্রি করে, সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে অঙ্কে চলে আসি। প্রথমেই দেখ বলে দিয়েছে 4% লাভ। 4% লাভ মানে কি? যদি 104 টাকায় বিক্রি করি তাহলে 100 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। কিন্তু আমি তো 104 টাকায় বিক্রি করিনি, আমি তো বিক্রি করেছি 1248 টাকায়, যে অঙ্কটা বলে দিয়েছে। তাহলে তার ঐকিক নিয়ম করে আমার কি বেরোবে? 1200 টাকা। তার মানে 1248 টাকা দিয়ে আমি বিক্রি করেছি, যে জিনিসটার দাম ছিল হচ্ছে 1200 টাকা। এটা কোন জিনিসটা? প্রথম হস্তশিল্পটা, প্রথমটা। একইভাবে দ্বিতীয়টাও করতে হবে। দ্বিতীয়টাতে 4% ক্ষতি হচ্ছে, তাহলে দ্বিতীয়টাতে 4% ক্ষতি হলে কি হবে? 96 ক্ষতিতে আমরা হিসাব করছিলাম। 4% ক্ষতি মানে কি? 96 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে কিন্তু 100 টাকায় সে কিনেছিল, কিন্তু জিনিসটা তো বিক্রয় মূল্য 96 টাকা না, জিনিসটা কিন্তু বিক্রি করা হয়েছে 1248 টাকায়। তাহলে দ্বিতীয় জিনিসটা কত টাকায় কেনা হয়েছিল? 1300 টাকায়। তাহলে প্রথম জিনিসটা কেনা হয়েছিল 1200 টাকায় আর দ্বিতীয় জিনিসটা কেনা হয়েছে 1300 টাকায়। তাহলে 1200 1300 টোটাল যোগ করলে কত হয়? 2500 টাকা। তাহলে মোট কিনেছিল, কেনা দাম হচ্ছে 2500 টাকা আর বিক্রির দাম কত? বিক্রি তো সে দুটোই সেম দামে বিক্রি করেছে 1248 টাকা করে, তাহলে 2496 টাকা। তাহলে দেখেই বুঝতে পারছিস ক্রয় মূল্য যদি 2500 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 2496 টাকা হয় তাহলে তার তো ক্ষতি হবেই, কারণ তার কিন্তু ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্যের থেকে। তো ক্রয় মূল্য বেশি হলে তার ক্ষতি হবে। ক্ষতিটা কত? 4 টাকা। বোঝা গেল? তো এই হচ্ছে অঙ্ক। এটা তাহলে এই দাগের অঙ্কটা শেষ। এই দাগের অঙ্কটা ভালো করে দেখ। বলছে করিম মোহনকে 4860 টাকা দিয়ে একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। আবার মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? মানে জিনিসটা কিন্তু পুরো গোলমেলে। বোঝা গেল? যতক্ষণ আমি বোঝাচ্ছি ততক্ষণ কিন্তু অঙ্কটা পড়ে মনে হবে যে কি কে কাকে দিচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো তোকে বোঝাচ্ছি। দেখ, করিম কি করেছে, একটা জিনিস বা একটা মোবাইল কি করেছে, করিম মোহনকে দিয়ে দিয়েছে 4860 টাকায় এবং তাতে 19% লস হয়েছে। আবার মোহন কি করেছে, সেই মোবাইলটাই আবার করিমকে দিয়ে দিয়েছে এবং 17% লাভ করে দিয়েছে, মানে যে দামে কিনেছিল সেই দামে নিয়ে নিয়েছে। বুঝা গেল? মানে ব্যাপারটা কি বলতো, এবার আমরা কি করবো দেখ ভালো করে। 19% ক্ষতি মানে কি? 19% ক্ষতি মানে হচ্ছে 81 টাকা বা 81 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে হিসেব অনুযায়ী দেখ 1 টাকায় কত আর 4860 টাকায় কত। তো 4860 টাকায় আমি হিসেব করব। দেখ, ঐকিক নিয়ম করে 100 গুণ 4860/81, তাতে আমার 6000 টাকা। বোঝা গেল? তার মানে কি, জিনিসটার কিন্তু দাম ছিল 6000 টাকা, ঠিক আছে? কিন্তু যখন আমি আমার ভাইকে দিয়েছি সেটা কিন্তু আমি 4860 টাকায় দিয়ে দিয়েছি। মানে ট্যাগে যেটা ট্যাগ, ওই জামার ট্যাগটাই কিন্তু 6000 টাকা লেখা ছিল, কিন্তু আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি 4860 টাকায়। তাতে আমার লসই হয়েছে, কারণ লসেই বিক্রি করেছি। এবার ভাই যখন আমাকে দিচ্ছে, মানে আমি আবার নিচ্ছি ভাইয়ের কাছ থেকে, তখন 17% লাভ হচ্ছে। 17% লাভ মানে কি, 100 টাকা হলে বিক্রয় মূল্য 117 টাকা। তাহলে 1 টাকায় কত আর 6000 টাকায় কত? 6000 মানে কি, ভাই কিন্তু আর আমাকে ওই দামে দিচ্ছে না। ভাই বলছে ট্যাগে যা আছে সেই ট্যাগের দামে কিন্তু তোকে নিতে হবে, নাহলে কিন্তু আমি দেবো না। তখন আমাকে কি করতে হচ্ছে,
ট্যাগের যে দামটা, সেই ট্যাগের দামেই কিন্তু আমাকে নিতে হচ্ছে, তখন আমার দাম চলে যাচ্ছে 7,020 টাকা। বোঝা গেল? 7,000 কিন্তু 20 টাকা। তাহলে মোহনের লাভ কত? মোহনের কিন্তু লাভ হচ্ছে 7,020 থেকে 6,000 কিন্তু বিয়োগ করে দিচ্ছি। ওখানে কিন্তু ওই বিয়োগটা হবে না, ওটা 6,000 টাকা হবে না, ওইটা কিন্তু যে টাকায় কিন্তু বিক্রি করেছে সেই টাকাটা হবে, মানে 4800 যে টাকাটা আছে না, 4860, সে 4860 টাকা কিন্তু এখানে হবে। এই জায়গাটা কিন্তু ভুল আছে, এখানে কিন্তু সবাই 4860 লিখবি। তাহলে 7,020 থেকে যদি 4860 যদি বিয়োগ করিস, তাহলে ভালো করে দেখ, 6 8 রেখে 9 রেখে 10 2 2160 টাকা বেরোবে। ঠিক আছে সুপ্রিয়, বুঝতে পেরেছিস তো? মানে ওখানে মানে ভুল করে 6,000 লেখা হয়ে গেছে, তাই ওটা 6,000 হবে না, ওটা কিন্তু ওই টাকাটা হবে, মেন টাকাটা, যেটা কিন্তু আমি বিক্রি করেছিলাম আমার ভাইকে, মেন টাকা। তো 2160 টাকা। তাহলে লাভ কত? তাহলে লাভের হিসেব কিন্তু 1 টাকায় কত আর 100 টাকায় কত, এটা কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, 44 পণ্য 4-9। তো